করছেন? হচ্ছে? আচ্ছা, তাহলে কজালটা কি, মানে স্মোকিং যদি কেউ করে, এনিওয়ান হি অর হু স্মোকস, তো স্মোকিং করলে দেখা যাচ্ছে যে দেয়ার আর চান্সেস অফ কি হ্যাভিং ক্যান্সার। তাহলে একটার জন্য আরেকটা রিলেটেড। আচ্ছা, এখন কোরিলেশনাল স্টাডিটা হচ্ছে যে এখন আমরা দেখব আর স্মোকিং অ্যান্ড ক্যান্সার রিলেটেড, মানে জিনিসটা একটার জন্য একটা হয়, আর কোরিলেশনাল হচ্ছে যে এটার সাথে কি অ্যাকচুয়ালি এটার কোনো সম্পর্ক আছে কিনা। একটা হচ্ছে অলরেডি এস্টাবলিশ যে হ্যাঁ, ইফ ইউ ডু স্মোক ইউ মাইট হ্যাভ, মানে ইউল হ্যাভ ক্যান্সার। আর এখন আরেকটা কথা হচ্ছে যে আর স্মোকিং, ড্রিঙ্কিং অ্যান্ড চুইং টোব্যাকো অ্যাসোসিয়েটেড উইথ ক্যান্সার। হ্যাঁ, এই জিনিসগুলা কি আপনি ইফ ইউ লাইক স্মোক করতেছেন, ড্রিঙ্ক করতেছেন বা আপনি চুইং টোব্যাকো, এগুলো করলে কি আপনার ক্যান্সার হওয়ার সম্ভাবনা আছে কিনা। সো দ্যাটস আ কোরিলেশনাল স্টাডি, রাইট? So because কেন দেখেন which of these contributes most of the variance in the dependent variable. The dependent variable টা কি, যে you might have cancer, তাই না? সো ওইটার সাথে এখনো জিনিসটা এস্টাবলিশ না। একটা হচ্ছে যে আপনি, আমরা যে এক্সাম্পলটা ক্লাসে ইউজ করছিলাম, যে আপনি পড়ে গেছেন, সাপোজ ইউ ফেল, পড়ে গেছেন, পড়ে যে আপনি ব্যথা পাইছেন, বা পড়ে গেছেন, পড়ে গেলে তো আপনি ব্যথা পাবেন, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে যে আপনি, বাট সাপোজ আপনি হয়তো কোনো কারণে ব্যথা পাইছেন, বাট ব্যথাটা কীভাবে পাইছেন সেই জিনিসটা এখন আমি রিলেট করার জন্য, হয়তো আপনি ঘুমাইছিলেন, ঘুমায় থাকার মধ্যে হয়তো আপনি দেখা যাচ্ছে আপনি সকালবেলা উঠে দেখা যাচ্ছে ঘাড় নাড়িতে পারতেছেন না, এরকম হয় না? সো হোয়াট ইজ দ্য রিজন, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট, সো ওই জিনিসটা বের করা, বুঝছেন? তাহলে এই জিনিসটা হচ্ছে কোরিলেশনাল। তাহলে আমরা ইফ ইউ লুক ইনটু দিস, একটা হচ্ছে এক্সটেন্ট অফ রিসার্চার ইনফারেন্স উইথ দ্য স্টাডেন্ট। তা আমাদের কি একটা রিসার্চাররা কি মডারেট করে না? রিসার্চার তো জিনিসটাকে কোঅর্ডিনেট করে। আপনি যখন একটা রিসার্চ স্টাডি করবেন, তো রিসার্চ স্টাডিটা করার সময় কী হবে, আপনি তো জিনিসটাকে কোঅর্ডিনেট করা লাগবে আপনার, রাইট? সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে দ্য এক্সটেন্ট অফ ইন্টারফারেন্স বাই দ্য রিসার্চার উইথ দ্য নর্মাল ফ্লো অফ ওয়ার্ক অ্যাট দ্য ওয়ার্ক প্লেস হ্যাজ আ ডিয়ার বিয়ারিং অন ওয়েদার দ্য স্টাডি আর আন্ডারটেকিং ইজ কজাল অর কোরিলেশনাল। তার মানে যে রিসার্চার তার যে হস্তক্ষেপটা করে, সে যে মডারেট করতেছে বা সে যতটুকুনি করতেছে, উইথ দ্য নর্মাল ফ্লো অফ ওয়ার্ক অ্যাট দ্য ওয়ার্ক প্লেস হ্যাজ এ ডিরেক্ট বিয়ারিং অন ওয়েদার দ্য স্টাডি আন্ডারটেকেন ইজ কজাল অর কোরিলেশনাল। তার মানে তার যে ইন্টারফারেন্সটা আছে, যে ওয়ার্ক ফ্লোর সাথে সে যতটুকুনি করতেছে, সেটার সাথে ডিপেন্ড করবে যে ওই জিনিসটা কি আপনার কজাল কিনা বা কোরিলেশন কিনা। তাহলে দেখেন, আর কোরিলেশনাল স্টাডিজ কন্ডাক্টেড ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট অফ দ্য অর্গানাইজেশন উইথ মিনিমাম ইন্টারফারেন্স বাই দ্য রিসার্চার উইথ দ্য নর্মাল ফ্লো অফ ওয়ার্ক। কোরিলেশনালটা স্টাডিটা হবে ন্যাচারাল এনভায়রনমেন্টে। কথাটা বুঝছেন? ন্যাচারাল এনভায়রনমেন্ট আপনি ছেড়ে দিবেন, ছেড়ে দেওয়ার পরে আপনি দেখবেন যে অ্যাকচুয়ালি সে কী করে। ওই যে আপনার একটা টেস্ট দেখছিলেন যে ইঁদুরের ব্যাপারে, যে ইঁদুরের খাওয়ার ব্যাপারে, ইঁদুরকে নিয়ে কিন্তু অনেক দেখেন এক্সপেরিমেন্ট করা হয় না? একটা হচ্ছে যে আপনি ন্যাচারাল সেটিংয়ে ছেড়ে দিলেন, বুঝেন, ইঁদুরকে আপনি ছেড়ে দিলেন, সে ওই সিচুয়েশনটাতে কীভাবে রিঅ্যাক্ট করতেছে, দ্যাটস দ্য কোরিলেশনাল স্টাডি। বাট আপনি যদি জিনিসটাকে টোটালি মডারেট করেন, কিসের কমিটি, ও দেখে আপনার ঘরে ঠিক মতো দিয়েন। হ্যাঁ, এটা তো আমার কি বলছেন, ভিউ অফ দ্য কমিটি। বাইন্ডিং হবে তো, এটা দেন, তিনটা। হ্যাঁ, তাহলে একটা হচ্ছে আপনার ন্যাচারাল সেটিং মানে তাকে আপনি ন্যাচারালি করবেন। আরেকটা জিনিস হচ্ছে স্টাডিটা কি, যে আমরা ওটাকে কিছু জিনিসটাকে ম্যানুপুলেট করবো কি, ওটাকে দেখা যায় ওখানে আমি একটা ফুড নিয়ে নেবো। একটা কি, ইঁদুরকে আপনি যদি ছেড়ে দেন, তার ন্যাচারাল হ্যাবিটেটে সে তার মতো করে খাবার সংগ্রহ করবে, সে তার মতো সব কিছু করবে। সো ওই জিনিসটা যে আপনি এক্সপেরিমেন্টটা করবেন, সেটা কি হবে, কোরিলেশনাল, বিকজ এটা হবে ন্যাচারাল সেটিংয়ে। আর যখন আপনি জিনিসটাকে মডারেট করতেছেন, তার খাবারের জিনিসটা আপনি দিয়ে দিচ্ছেন, কি খাচ্ছে, তাকে তার কোথায় কতটুকুন কী টেম্পারেচারে সব কিছু আপনি মডারেট করতেছেন, তখন কিন্তু জিনিসটা কী হবে, কজাল স্টাডি। কারণ আপনি কিন্তু আপনি নিজের মতো করে এনভায়রনমেন্টটা সেট করে দিতেছেন। আর একটা হচ্ছে তার ন্যাচারাল সেটিংয়ে সে যেভাবে যা করতেছে সেটা, বুঝতে পারছি? তো তাহলে এই জিনিসটা হচ্ছে, if a researcher wants to study the factors influencing training effectiveness, a correlational study, all that the individuals has to develop a theoretical framework, collect the relevant data and analyze them to come up with the findings. তাহলে আপনার যেটা করতে হবে,
আপনি যদি একটা কোরিলেশন স্টাডি করতে চান সেক্ষেত্রে আপনার কীভাবে তাদেরকে আপনি একটা ট্রেনিং দিয়ে দিলেন, ট্রেনিং দেওয়ার পরে তারা কীভাবে পারফর্ম করতেছে সেই জিনিসটা আপনি দেখবেন, ওই দেখার পর আপনি ডেটা কালেক্ট করবেন, কালেক্ট করার পরে আপনার মতো করে করবেন। জিনিসটা হবে কিসে, ন্যাচারাল সেটিংয়ে হবে, কোনো ইনফ্লুয়েন্স থাকবে না, আপনি এটাকে নিয়ে ওনাকে কোনো হস্তক্ষেপ করবেন না আর কি, বুঝতে পারছেন জিনিসটা ক্লিয়ার? একটা হচ্ছে ন্যাচারাল সেটিংয়ে, আরেকটা হচ্ছে যে আপনি আপনার মতো করে জিনিসটাকে করে নিচ্ছেন। এক্সাম্পল অফ মিনিমাল ইন্টারফারেন্স দেখেন, a hospital administrator wants to examine the relationship between the perceived emotional support in the system and the stress experienced by the nursing staff। তাহলে দেখেন আপনারা নার্সদের কিন্তু আপনি জানেন যে ডক্টর যারা নাকি যে মেডিকেল ইন্ডাস্ট্রিতে কাজ করে তাদের কিন্তু মেন্টাল স্ট্রেস অনেক বেশি হাই থাকে, জানেন? কারণ তাদের অনেক ক্রিটিক্যাল কেস, একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে আসার পরে দেখা যাচ্ছে যে খুবই ব্যাডলি ইনজুর্ড, ওই মানুষটাকে নিয়ে তার ডিল করতেছে। একটা মানুষ মারা গেছে, ডেড বডি, তার ডেড বডি নিয়ে মানুষজন পুরো কান্দাকাটি হই হুল্লোড়, ওই এগুলো কিন্তু ট্রমাটাইজিং, রাইট? আপনি যখন এরকম একটা মানুষকে দেখবেন, ধরেন আপনি একটা হ্যাপি মুডে আছেন, বাট আপনি যখন এরকম ইনসিডেন্টস ফেস করতেছেন তখন দেখবেন আপনি নিজেও কিন্তু ভিতর থেকে আপনার কাছে খারাপ লাগবে, বা আপনি কিন্তু এটা ট্রমাটাইজড হয়ে যাবেন, হবেন না? অন্যজনের খারাপটা দেখলেও তো আপনার খারাপ লাগবে। আপনার সামনে একটা দেখতেছেন একটা রক্তাক্ত লোক আসছে অ্যাক্সিডেন্টাল, তাকে আপনি ট্রিট করতেছেন, মানে ইটস রিয়েলি মানে হ্যাজার্ডিয়াস না? অ্যাজ ওয়েল অ্যাজ একটা লোক মারা গেছে দেখতেছেন তার রিলেটিভসরা হাউমা করে কান্নাকাটি করতেছে, পাগলামি করতেছে, এরকম। হ্যাঁ, আবার অনেক আছে যে মানুষ দে আর অলরেডি এট দ্য স্টেজ, দেখা যায় খুবই হ্যাপি ফ্যামিলি, বাট সামহাও একটা খুবই ডেডলি ডিজিজ হয়েছে, ক্যান্সার হয়েছে। সো এই জিনিসগুলো কিন্তু হ্যান্ডেল করাটা ইজ নট সো ইজি, ভেরি স্ট্রেসফুল, তাই না? সো এই যে জিনিসটা তাহলে যে একটা হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর ওয়ান্টস টু এক্সামিন দ্য রিলেশনশিপ বিটুইন দ্য কি তারা পারসিভ ইমোশনাল যে সাপোর্টটা ইন দ্য সিস্টেম অ্যান্ড দ্য স্ট্রেস এক্সপিরিয়েন্স বাই দ্য নার্সিং স্টাফ। তো তারা যে ইমোশনাল সাপোর্টটা দিচ্ছে, অন দ্য আদার হ্যান্ড দেখেন, বাট নার্সিং স্টাফরা কি এই জিনিসটা নিয়ে মন খারাপ করে বসে থাকলে হবে? চুপ করে বসে থাকলে হবে? তার পরের জনকে সার্ভিস দিতে হবে। ইভেন এটাও মেনটেন করতে হবে যে যারা মানুষ আছে তাদেরকে আপনার কি, মানুষ বলে কি ডক্টর বা নার্সদের যে কেয়ারটাই বেশি ইম্পর্টেন্ট, বলে না? শুধু মেডিসিন যে দিলাম সেটাও না, তাদের যে কেয়ারটা একটা মানুষকে সুস্থ করার জন্য দেন তার কেয়ারও। তাহলে চিন্তা করেন, আপনি ইউ আর গোয়িং থ্রু সাচ স্ট্রেস, এত স্ট্রেসের মধ্যে যাওয়ার পরেও আপনাকে মেনটেন করতে হবে আপনি আরেকটা মানুষকে কেয়ার করবেন, ইমোশনাল সাপোর্ট দিবেন। নিচে দেখছেন একজন মারা গেছে, 2 তলা একজন সিক আছে, ওখানে যে তাকে আপনার হয়তো মেডিসিনস দেওয়ার পরে তাকে ভালোভাবে একটু কেয়ার করতে হবে, ইমোশনাল সাপোর্টটা দিতে হবে। সো এই যে দেওয়ার মধ্যে যে জিনিসটা সেটা কি, তাহলে নার্স স্টাফ বা ডক্টর যারা আছে তাদের জন্য কি এটা একটা ন্যাচারাল সেটিং, ঠিক না? আপনাকে এরকম করলে এটা ফেস করতেই হবে। হসপিটালে থাকলে রুগী আসবে, মারা যেতে পারে, অ্যাক্সিডেন্টাল রুগী আসতে পারে, আর অনেক কিছু হতে পারে। অনেক সময় যায় ডাক্তারে মারতে যায়, অনেক সময় হয় না এরকম বহুত কিছু, অনেক ইনসিডেন্টস তো হয়, হচ্ছে তো। তাহলে এই যে জিনিসটা এই ন্যাচারাল সেটিংয়ের মধ্যে আপনি এত স্ট্রেস করার পরেও আপনি যে পেশেন্টসদেরকে যে ইমোশনাল সাপোর্টটা দিচ্ছেন, দ্যাটস পার্ট অফ ইয়োর কি, এই যে স্টাডিটা আপনি করবেন যে তারা যে স্টিল কি দিতে পারতেছে না এই সিস্টেমটার মধ্যেই। কারণ নার্সিংয়ের তো একটা সিস্টেম আছে, তাই না, মেডিকেল সিস্টেম। এই সিস্টেমটার মধ্যে থেকে আপনি কতটুকুন ইমোশনাল সাপোর্ট আপনি আপনার পেশেন্টসদেরকে দিতে পারতেছেন অ্যান্ড কতটুকুন স্ট্রেস, তাহলে দ্যাটস পার্ট অফ দ্য কোরিলেশনাল স্টাডি। বুঝছেন ব্যাপারটা? Here, the administrator or researcher will collect data from the nurses, perhaps through a questionnaire, to indicate how much emotional support they get in the hospital and to what extent the experience stresses. তাহলে তারা দেখবে যে কতটুকুন ইমোশনাল সাপোর্ট তারা গেট করে এবং কতটুকুন মানে স্ট্রেস তারা পায়। সো দ্যাট ইজ পার্ট অফ দ্য, কোনো মিনিমাল ইন্টারফারেন্স থাকবে, মানে আপনি কোনো এখানে হস্তক্ষেপ করবেন না, একদম ন্যাচারাল যেটা আছে ন্যাচারাল ইয়ার থেকে জাস্ট ডেটাটা কালেক্ট করবেন। By correlating the two variables, the answer that is being sought can be found. In this case, beyond administering a questionnaire to the nurses, the researcher has not interfered with the normal activities in the hospital. যেটা যেমন ভাবে আসে ওইটাতে ঠিক ডিরেক্টলি ওইভাবেই থাকতে দিবেন, ওখান থেকে জাস্ট ডিরেক্টলি ডেটাটা কালেক্ট করবেন, আর কিছুই না। কীভাবে কালেক্ট করতে পারেন? একটা কোয়েশ্চেনারের মাধ্যমে আপনি ইউ ক্যান ডিরেক্টলি হ্যাভ আ কোয়েশ্চেনার, ইউ ক্যান গিভ ইট টু দ্য নার্সেস অফ দ্যাট হসপিটাল, সো ইউ ক্যান টক টু দেম অ্যান্ড ইউ উইল জাস্ট গেট দ্যাট ডেটা, রাইট? সিম্পল অ্যাজ দ্যাট। ইন আদার ওয়ার্ডস, রিসার্চার ইন্টারফারেন্স হ্যাজ বিন মিনিমাল। তাহলে আমরা বুঝে গেছি সো হোয়াট ইজ কোরিলেশনাল স্টাডি, তাই না? এক্সাম্পল অফ মডারেট ইন্টারফারেন্স। এখন আসেন যে এক্সাম্পল অফ মডারেট ইন্টারফারেন্স। দ্য রিসার্চার ওয়ান্টস টু ডেমনস্ট্রেট দ্যাট ইফ দ্য নার্সেস হ্যাড ইমোশনাল সাপোর্ট, দিস ইনডিড উড কজ দেম টু এক্সপিরিয়েন্স লেস স্ট্রেস। এতক্ষণ বলছিল যে ন্যাচারাল সেটিংয়ে যেটা আছে তাদের যতটুকুন ইমোশনাল সাপোর্ট দিতে হয় যা হয় ওটা আমরা দিব, কারণ তাদেরও তো ট্রেনিংয়ের দরকার আছে, কাউন্সেলিংয়ের দরকার আছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার স্ট্রেস, এখন দেখা গেল যে আপনি একটা সার্টেন লেভেল অফ ইমোশনাল সাপোর্ট তাদেরকে দিলেন, ঠিক আছে, ইউ আর গিভিং দেম, দেখা গেলো আপনি একটা ট্রেনিং দিলেন, তাদেরকে কাউন্সেলিং করলেন, তাদেরকে নিয়ে বসলেন যে হ্যাঁ এরকম হয়, এক্সপিরিয়েন্স যারা আছে, এইটা করার পরে কতটুকুন স্ট্রেস তারা অ্যাকচুয়ালি এক্সপিরিয়েন্স করে, তার মানে কি একটা মডারেট ইন্টারফারেন্স হলো না?
মানে তাদের তো ন্যাচারাল সেটিংয়ে দিয়ে দিলেন না, তাদেরকে কী করলেন, তাদের জন্য একটা কিছু ডিজাইন করলেন যাতে তাদেরকে একটা ইমোশনাল সাপোর্ট দিয়ে কাউন্সেলিং হতে পারে, যাতে তাদের মোরালিটিটাকে বুস্ট করা যায়। কারণ আপনি যদি এরকম রেগুলার, অনেক কিন্তু ট্রমাটাইজড হয়ে যায়, অনেকে মানে জিনিসটা নিতে পারে না, যারা একটু উইক মেন্টালিটির তারা তো এই জিনিসগুলো হ্যান্ডেল করতে পারে। আপনার সামনে একটা লোক মারা যাচ্ছে, চিন্তা করেন, ইম্যাজিন করেন কেমন লাগবে আপনার, আপনি রাতে ঘুমাইতে পারবেন? এখন ঠাম করে আপনার এখানে একটা ধরেন আপনার সামনে একটা মানুষ মারা গেল, মানে হি ওয়াজ ব্যাডলি ইনজুর্ড, মানে এভরিওয়্যার ব্লাড অ্যান্ড এভরিথিং ইজ ইনজুর্ড, আইসা তার লোকজন হাউমা করে কান্নাকাটি করতেছেন, মানে সাচ একটা ট্রমাটাইজিং সিচুয়েশন। আপনি নর্মাল মানুষরা তো রাতে ঘুমাইতেই পারবো না। আমার সামনে যদি, আমার এখানে যদি একটা মানুষ আমার সামনে যদি মারা যায় চোখের সামনে, কেমন লাগবে আপনি চিন্তা করে দেখেন, ঠিক না? সো ইন সাচ কেস, সো তখন দেখা গেল যে তাদেরকে কিছু ইমোশনাল সাপোর্ট দিয়ে তাদেরকে কিছু কর, কি ইজ ইট ফানি? ওকে, ঠিক আছে। তাহলে ওই সিচুয়েশনটা কী হবে, তাহলে আমাদের মডারেট ইন্টারফারেন্সটা কী? তাহলে দ্যাট মিনস দ্য থিং, টু টেস্ট দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ, দ্য রিসার্চার উইল মেজার দ্য স্ট্রেস অ্যান্ড ডেলিবারেটলি কন্ট্রোল দ্য এক্সটেন্ট অফ emotional support given to the 3 groups of nurses in the 3 words for perhaps a week and measure the amount of stress. তাহলে তাদেরকে একটা ইমোশনাল সাপোর্ট দেওয়া হলো, কীভাবে? হয়তো কাউন্সেলিংয়ের মাধ্যমে হতে পারে, ট্রেনিংয়ের মাধ্যমে হতে পারে, বা ফ্রম তাদের যে বড় বড় ডক্টর আছে তাদের সুপারভিশনের মাধ্যমে। কারণ যারা সার্জারি করে তারা কিন্তু দেখবেন তাদের কিন্তু যে ভয় নাই। অ্যান্ড আপনার সামনে যদি আমি এখানে কেউ একজন যদি আপনার হাত কেটে ফেলে, আপনি পারবেন একজন আর এরকম করে কাটতে? তাহলে যারা সার্জারি করে তাদের কিন্তু ওভাবে ট্রেন আপ করতে হয়, তাই না? সার্জারি না করলে পারবে? এক্স্যাক্টলি। তো তাহলে তাদেরকে সেই ধরনের একটা ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হবে। তো তাদেরকে যখন ওই ধরনের ট্রেনিং দেওয়ার পরে তখন দেখতে হবে যে অ্যাকচুয়ালি তারা স্ট্রেস ফিল করে কতটুকু। যেরকম আর্মিদের ক্ষেত্রেও সেটা হয়, আর্মিদেরকে কিন্তু ওভাবে ব্রুটালি ট্রেন আপ করতে হবে। এখন দেখা যাচ্ছে আপনার যান বাঁচানোর জন্য আপনার 3 জনকে মারতে হতে পারে না? ইফ ইউ আর ইন আ ওয়ার। এখন আপনি কি আপনি আমরা যারা সিভিলিয়ানস, আমাদের তো আত্মা কাঁপবে। আমি কি এখন আপনার ধরেন একটা মানুষকে, সে এনিমি হোক যাই হোক, আমি কি মারতে পারবো? আমার সেকেন্ডবার হলেও কিন্তু আত্মা কাঁপবে না? কিন্তু একটা আর্মি পার্সনে কিন্তু তাকে ওভাবেই ট্রেন করা হয়। কারণ তার দেখবে যে আমার ওই যুদ্ধক্ষেত্রে যদি আমার সিচুয়েশন এমন হয়, আমার 3 জন কেন, আমার 10 জন হলে 10 জনকেই মেরে ফেলতে হবে, ঠিক কি না? দের ইজ নো আদার অপশন, দ্যাটস দ্য ওয়ার। সো তাদেরকে ওভাবে সাইকোলজিক্যালি ওভাবে ট্রেন আপ করতে হবে। সো ওই জিনিসটা দিয়ে তাদেরকে ট্রেন আপ করার পরে কতটুকুন তারা স্ট্রেস করে। সো ফর ওয়ান গ্রুপ দ্য রিসার্চার উইল এনশিওর এক্সটেন্সিভ ইমোশনাল সাপোর্ট। তাহলে আপনি দেখতেছেন একটা হচ্ছে কি, আমরা দেখলাম একটা হচ্ছে মিনিমাল ইন্টারফারেন্স, মানে খুবই কম হস্তক্ষেপ, আর এটা হচ্ছে মডারেট ইন্টারফারেন্স, রাইট? সো মডারেট ইন্টারফারেন্স করার পরে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটা কি হয়। আরেকটা কি হইতে পারে, এক্সেসিভ ইন্টারফারেন্স, তাই না? এক্সেসিভ ইন্টারফারেন্সে কি হইতে পারে, দ্য রিসার্চার ফিলস দ্যাট দ্য রিজাল্টস মে অর মে নট বি ভ্যালিড সিন্স আদার এক্সটার্নাল ফ্যাক্টরস মাইট হ্যাভ ইনফ্লুয়েন্সড দ্য স্ট্রেস levels experienced by the nurses. For example, during the particular experimental week, the nurses in 1 or more wards may not have experienced high levels of stress because there were no serious illness or deaths in the ward. তাহলে এখন কিছু হইতে পারে একদম এক্সটেন্সিভ ইন্টারফারেন্স। এক্সটেন্সিভ ইন্টারফারেন্স কত হবে? এখন যে হাসপাতাল চলেই না, রুগী আসে না, বা ওরকম পেশেন্টস নাই, তো সেখানে যদি আমি তাদেরকে নিয়ে কাজ করি তাহলে তো আমার এক্সটেন্সিভ ইন্টারফারেন্স না করলে তো হচ্ছে না, কারণ তাদের তো রুগী আসে না, তারা তো ওই ধরনের কেস ডিলই করবে না। তাহলে আমি কিভাবে বুঝবো যে তারা অ্যাকচুয়ালি কতটুকু লেভেল অফ স্ট্রেস পাচ্ছে? তো ওইসবের ক্ষেত্রে আমাকে ওই সিচুয়েশনটা বানাইতে হবে, মানে ওই লেভেল অফ স্ট্রেসটা দেখার জন্য আই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট স্ট্রেস, ঠিক কি না? যে অ্যাকচুয়ালি হোয়াট কাইন্ড অফ স্ট্রেস দ্যাট দে আর ডিলিং উইথ। তার মানে আমাদেরকে তাদের ওভাবে জিনিসটা করতে হবে যে দেখা যাবে যে তাদেরকে ওই সেটিংটাতে নিয়ে আসতে হবে, যে খুবই হ্যাজার্ডের অ্যাক্সিডেন্টে রুগী আসতেছে, রুগী মারা যাচ্ছে, এরকম এই সিচুয়েশনে তারা কিভাবে রিয়্যাক্ট করে, বুঝতে পারছি? হেন্স দ্য ইমোশনাল সাপোর্ট রিসিভড মাইট নট বি রিলেটেড টু দ্য লেভেল অফ স্ট্রেস এক্সপিরিয়েন্সড। তাহলে ইমোশনাল সাপোর্টটা যতটুকুন রিসিভ করলাম তাহলে মাইট নট বি রিলেটেড, যে আমি কতটুকুন ইমোশনাল সাপোর্ট পাইলাম আর কতটুকুন। কারণ আপনি হচ্ছে ওই জিনিসটাকে, বিকজ ওই যে ওরকম যদি নাই থাকে তাহলে তো ইমোশনাল সাপোর্টের সাথে আপনার স্ট্রেসের কোনো এক্সপিরিয়েন্স হবে না, কারণ রুগী তো নাই, আপনি ঘরে বসে থাকেন, আপনার তো এখানে কেউ আসতেছে না এরকম, তাহলে তখন আপনার হচ্ছে ওই কেসে গিয়ে এক্সেসিভ ইন্টারফারেন্স করা লাগবে, বুঝছেন? The researcher will want to make sure that such extraneous factors as might affect the cause and effect relationship are controlled. So she might take 3 groups of medical students, put them in different rooms and control all of them with the same stressful task to describe in the minutest detail the surgical procedures in performing surgery on a patient and keeping more and more question. তার মানে দেখা গেল 3টা মেডিকেল গ্রুপ অফ স্টুডেন্টস আছে, তাদেরকে 3টা জায়গায় রুম রাখলো। এর মধ্যে একটা গ্রুপকে আপনি দেখা গেল যে
ট্রেনিং দিলেন, কথাটা বুঝছেন, একজনকে আপনি এনাফ ইমোশনাল সাপোর্ট দিলেন, আরেকটা গ্রুপকে দিলেন না, আরেকটা গ্রুপকে একদমই দিলেন না। সো তিনটা গ্রুপ তিনটা, তাহলে এখান থেকে কি আমাদের সহজ হবে না বুঝতে যে কে কীভাবে রিয়্যাক্ট করতেছে? সেম মানুষগুলো সেম কন্ডিশনেই, উইথ ট্রেনিং অ্যান্ড উইথাউট, একদম উইথ ট্রেনিং, মিনিমাল ট্রেনিং অ্যান্ড উইথাউট ট্রেনিং, কে কীভাবে রিয়্যাক্ট করতেছে, বুঝছেন? সেটাই বলা হয়েছে। সো শি মাইট টেক, এটা বললো, ওয়ান গ্রুপ মাইট হেল্প ফ্রম আ ডক্টর হু অফার্স ক্লারিফিকেশনস and help when students hesitate. In the second group, a doctor might offer clarifications, help only if the group seeks it. In the third group, there is no doctor present and no help is available. বুঝছেন ব্যাপারটা? তার মানে একটাতে পুরোটাই দেখা যাবে ডক্টর ফুল হেল্প করবে, আরেকটাতে মিনিমাল যেটা ইন্টারফারেন্স মানে মডারেট ইন্টারফারেন্সে দেখা যাবে যে হালকা মানে ডক্টর থাকবে, আর এক্সটেন্সিভ হচ্ছে যে একদম পুরো ডক্টর সবসময় থাকবে। মিনিমাল ইন্টারফারেন্সে কী হবে? যে ডক্টর একদমই থাকবে না, কোনো হেল্প নাই, আপনারা এই রুমের মধ্যে আছেন, যা হওয়ার আপনাদের হবে, ঠিক না? নো ওয়ান ইজ গোয়িং টু হেল্প অর ক্ল্যারিফাই এনিথিং, যা হচ্ছে ওই সিচুয়েশন আপনারা ডিল করেন। সো দ্যাট ইজ কি মিনিমাল ইন্টারফারেন্স। মডারেট ইন্টারফারেন্স কি? যদি তারা কোনো কোয়েশ্চেন করে বা কোনো হেল্প সিক করে তখন ডক্টর থাকবে, যদি জিজ্ঞেস করে তখন সে জিনিসটা বলবে। সো দ্যাট ইজ মডারেট ইন্টারফারেন্স। আর এক্সটেন্সিভ ইন্টারফারেন্স কোনটা? এক্সেসিভ ইন্টারফারেন্স কোনটা? যেটা হচ্ছে ডক্টর একদম আপনাদেরকে সব কিছু ক্লিয়ারলি এক্সপ্লেন করে দেবে। বুঝছেন ব্যাপারটা? এইবার আসেন স্টাডি সেটিং, কন্ট্রিভড অ্যান্ড নন কন্ট্রিভড। তো স্টাডি সেটিং, কোরিলেশনাল স্টাডিজ আর কন্ডাক্টেড ইন নন কন্ট্রিভড সেটিংস। নন কন্ট্রিভড কি? নন কন্ট্রিভড হচ্ছে ন্যাচারাল সেটিং যেটাকে বলে। সো কোরিলেশনাল যখন দেখে একটার সাথে একটা রিলেশন কি আছে, সেটা সবসময় আপনাকে ন্যাচারাল সেটিংয়ে করতে হবে। এটা আপনি কোনো ইন্টারফারেন্স করতে পারবেন না, এখানে আপনি কোনো কিছু মডিফাই করতে পারবেন না, বুঝতে পারছেন? সো নন কন্ট্রিভড, আপনি কোরিলেশনাল স্টাডি যখন করবেন তখন দ্যাট হ্যাজ টু বি কন্ট্রিভড। নন কন্ট্রিভড, নন কন্ট্রিভড মানে কি? নর্মাল সেটিং। নন কন্ট্রিভড ওয়ার্ড যদি মনে না থাকে, দ্যাট হ্যাজ টু বি নর্মাল সেটিং। কোরিলেশনাল সেটিং ইজ ইকুয়ালস টু নর্মাল সেটিংস। আর যদি আপনি, আচ্ছা, কোরিলেশনাল স্টাডিজ ডান ইন অর্গানাইজেশনস আর কল্ড ফিল্ড স্টাডিজ। সাধারণত যেসব অর্গানাইজেশনে কোরিলেশনাল স্টাডিজ করে, ফিল্ড স্টাডিজ। ফিল্ড স্টাডিজটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তাই না? আমরা একটা ইন্টারফারেন্স করে স্টাডি করার ক্ষেত্রে দেখা যায় যে করার চাইতে আমাদের বিজনেসে কিন্তু কোরিলেশনাল স্টাডিটাই কি হয় না বেশি সাধারণত, ঠিক কি না? আমরা ন্যাচারাল সেটিংয়ে দেখতে চাই যে একটা কনজিউমার কীভাবে রিয়্যাক্ট করে, তাই না? আমরা ওই যে অবজারভেশন করি না, দেখি যে একটা কাস্টমার প্রোডাক্টটা কীভাবে কিনতেছে দোকান থেকে, সে কী ধরনের কোয়েশ্চেন জিজ্ঞেস করতেছে, কোন জিনিসটা করতেছে, ওই দোকানে মার্চেন্ডাইজটা কীভাবে সাজানো হচ্ছে, কোথায় সাজাইলে কাস্টমার ইজিলি দেখতে পারতেছে, ঠিক না? এই জিনিসগুলা। সো এটাই তো। তাহলে তারপরে যেটা বলতেছে স্টাডি সেটিংয়ে কন্ট্রিভড অ্যান্ড নন কন্ট্রিভড। Study conducted to establish cause and effect relationship using the same natural environment in which employees normally function are called field experiments. তাহলে কি বললো? স্টাডি কন্ডাক্টেড কি করার জন্য? টু এস্টাবলিশ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ ইউজিং দ্য সেম ন্যাচারাল এনভায়রনমেন্ট। সেম ন্যাচারাল এনভায়রনমেন্টে যদি কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করতে চান, তখন ইন উইচ এমপ্লয়িজ নর্মালি ফাংশন আর কল্ড ফিল্ড এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্ট করে দেখে। এর আগেরটা কি বলা হয়েছে? ওটা হচ্ছে আপনার ফিল্ড স্টাডিজ, আর পরেরটা হচ্ছে আমরা কজ এফেক্টের রিলেশনশিপ যদি বের করতে চাই তাহলে ওটাকে আমরা বলতেছি ফিল্ড এক্সপেরিমেন্টস, ঠিক না? আচ্ছা, এক্সপেরিমেন্টস ডান টু এস্টাবলিশ কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপস ইন কন্ট্রিভড এনভায়রনমেন্ট। কন্ট্রিভড এনভায়রনমেন্ট কি? নন ন্যাচারাল সেটিং, তাই না? নন কন্ট্রিভড হচ্ছে ন্যাচারাল, আর কন্ট্রিভড যেটা বদ্ধ, আর নন কন্ট্রিভড যেটা বদ্ধ না, আপনি খুলে দিয়েছেন যার যার মতো। আর কন্ট্রিভডটা কি? আটকানো জিনিসটা, তাই না? একটা ন্যাচারাল সেটিংয়ে না। তাহলে অ্যান্ড স্ট্রিক্টলি কন্ট্রোল আর কল ল্যাব এক্সপেরিমেন্টস। একটা হচ্ছে ফিল্ড এক্সপেরিমেন্ট। ফিল্ড এক্সপেরিমেন্ট কি? যেটা বাস্তবে যা হচ্ছে, আর ল্যাবে যেটা করতেছেন সেটা তো কন্ট্রোল এক্সপেরিমেন্ট হয়। তাহলে বোঝা গেছে? তাহলে কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ যদি আপনি বের করতে চান, ন্যাচারাল সেটিংয়ে আমরা যেটা করি সেটাকে আমরা কি বলতেছি? ওটা হচ্ছে আমরা ফিল্ড এক্সপেরিমেন্টস বলতেছি। আর যেটা আমরা সাধারণত করতেছি ল্যাব এক্সপেরিমেন্টে, যেটা আমরা করতেছি কন্ট্রোলড ওয়েতে, সেটাকে আমরা বলতেছি কি? ল্যাব এক্সপেরিমেন্টস। বুঝা গেছে? ক্লিয়ার? ন্যাচারাল সেটিংয়ে যেটা করি সেটা হচ্ছে আমাদের ফিল্ড এক্সপেরিমেন্ট, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ বের করার জন্য। আর যেটা আমরা কন্ট্রিভড করতেছি টু এস্টাবলিশ দ্য কজ অ্যান্ড এফেক্ট রিলেশন, দ্যাট ইজ ল্যাব এক্সপেরিমেন্ট। এইবার কিন্তু এমসিকিউগুলা আপনাদের ওয়াজ ইজিয়ার, রাইট? আপনাদের এইবার কিন্তু ফাইনালটা কিন্তু মানে একটু চ্যালেঞ্জিং হবে, ঠিক আছে? আপনাদের মিডে যেরকম মানে একদম ডিরেক্ট টপিক ছিল, কোয়েশ্চেন্স এরকম কিছু থাকবে না। সাজেশন উইল বি বেসড অন টপিক্সের উপরে সাজেশনস থাকবে। সো ওই সাজেশনটা ওই টপিকের উপরে হয়তো কোয়েশ্চেন আসবে আর কি, বুঝতে পারছেন?
সো এটাই বলে দিলাম। সো বি সিরিয়াস অ্যাবাউট ফাইনালস, সো ডোন্ট টেক ইট লাইটলি, বুঝছেন? ইজি তো, টপিক তো দিয়ে দেবো আমি, টপিকের উপরে কোয়েশ্চেন আসবে। ইটস অল অ্যাবাউট কোয়ালিটি, বুঝেন নাই? কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আর আপনারা যদি বাইরে যাওয়ার পরে আপনারা যদি কিছু দেখা গেল যে 3.8 সিজিপিএ নিয়ে বাইরে হচ্ছেন কিন্তু পারেন না কিছুই, তখন কি কার নাম খারাপ হবে? আইউসের নাম খারাপ হবে, লেকচারারদের নাম খারাপ হবে যে এরা পড়ায় নাই কিছু কিন্তু এত ভালো সিজিপিএ নিয়ে বেরোইছে। সো যার সিজিপিএ 3.8 সে একটা প্রেজেন্টেশন দিতে পারে না, সে একটা পাবলিক স্পিকিং করতে পারে না, সে কমিউনিকেশন ভালো না, হি অর শি ডাজেন্ট নো হাউ টু মেক এ পাওয়ার পয়েন্ট স্লাইড, হ্যাঁ, হি অর শি ডাজেন্ট নো হাউ টু, মানে একটা ক্রিটিক্যাল থিঙ্কিং নাই, ভালো অ্যানালাইটিক্যাল থিঙ্কিং নাই, তাহলে কি মানে একটা ইউনিভার্সিটি কখনো ভালো করতে পারবে? কি ফ্যাক্ট কি না আপনি বলেন? সো বুঝতে হবে নর্থ সাউথ কেন, ওয়াই? বিকজ নর্থ সাউথ হ্যাজ দ্যাট কোয়ালিটি, দ্যাট ক্যাপাবিলিটিস, তাই না? নর্থ সাউথে এইভাবে ফার্স্ট প্রাইভেট ইউনিভার্সিটি হয় না, এমনি এমনি হয়েছে বিজনেস স্কুলের জন্য ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে। সো নর্থ সাউথের স্টুডেন্টসদেরকে কিন্তু ওভাবে ট্রেন্ড আপ করা হয়, তাই না? বুঝতে পারছেন? সো আইওএসএ যদি ওয়ান অফ দ্য বেস্ট টপ 10 ইউনিভার্সিটিস হইতে চায় ডাউন দ্য লাইন ইন দ্য নেক্সট 5 years, তাহলে তাদেরকে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করতে হবে ডেফিনেটলি, রাইট? অ্যান্ড এটার জন্য কি করতে হবে? আপনাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, পরিশ্রম করতে হবে, শিখতে হবে, নিজেদেরকে শেপ আপ করতে হবে। আর দিন শেষে জানেন আজকে হয়তো আপনি হয়তো বলতে পারেন সারা প্যারা দিতেছে, কিন্তু 5 বছর পরে যখন যাবেন, যখন জব মার্কেটে যখন যাবেন, তখন আপনি বলবেন এই সারা যদি আমাদেরকে শিখাইতো এভাবে, তাহলে আজকে আমাদেরকে এই জবটা মানে আমরা এই জবটা ইজিলি পেয়ে যেতাম। বুঝতে পারছেন? আর আজকে হয়তো আপনি আমাকে খারাপ বলবেন যে স্যার প্যারা দিচ্ছে, অনেক ঝামেলা করতেছে, বাট 5 বছর পরে গিয়ে আপনি আমাকে বলবেন যে না স্যার এই জিনিসটা আমাদেরকে প্রেশার দিছিল, প্রেশার দিয়ে জিনিসটা শিখাইছে, যার ফলে আমরা ভালো করছি। তখন আপনি যে রিয়েলাইজ করবেন ব্যাপারটা, এখন রিয়েলাইজ করবেন না। এখন আপনি হচ্ছে আপনার হচ্ছে মানে ইনস্ট্যান্ট কমফোর্টটা দেখতেছেন, বাট এই ইনস্ট্যান্ট কমফোর্টের জন্য যে আপনি দেখা যাচ্ছে যে ফিউচারটাকে রিস্ক করে ফেলতেছেন সেটা বুঝতেছেন না। হোয়াট দ্য পয়েন্ট? আচ্ছা, এবার দেখেন ফিল্ড এক্সপেরিমেন্ট যদি আমি বলি, দ্য ব্যাংক ম্যানেজার নাও ওয়ান্টস টু ডিটারমাইন দ্য কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ বিটুইন ইন্টারেস্ট রেট অ্যান্ড দ্য ইনডিউসমেন্ট ইট অফার্স টু ক্লায়েন্টস টু সেভ অ্যান্ড ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। তাহলে কি বললো ব্যাংক ম্যানেজার? কি দেখবে? যে কজ অ্যান্ড ইফেক্ট রিলেশনশিপ দেখবে কীভাবে ব্যাংকের যে ইন্টারেস্ট রেটটা আছে অ্যান্ড ইনডিউসমেন্ট ইট অফার্স টু ক্লায়েন্টস টু সেভ অ্যান্ড ডিপোজিট মানি ইন দ্য ব্যাংক। তাহলে ইন্টারেস্ট রেটের সাথে মানে সেভিংস অ্যান্ড ডিপোজিটটা কীভাবে ভ্যারি করে, বুঝতে পারছেন? She selects 4 branches with a 60-mile radius for the experiment. For 1 week only, she advertises the annual rate for new certificates of deposit received during that week in the following manner. The interest rate would be 9% in one branch, 8% in another branch and 10% in the third. তাহলে এখানে বলতেছে ব্যাংক ম্যানেজার কি করবে? একই জায়গার মধ্যে 60 মাইল রেডিয়াসের মধ্যে কি করলো? সে 4টা ব্রাঞ্চ সিলেক্ট করলো, তাই না? 4টা ব্রাঞ্চ সিলেক্ট করার পরে একটা ব্রাঞ্চে সে বললো ইন্টারেস্ট রেট কত হবে? 9%, আরেকটা ব্রাঞ্চে বললো 8% and another branch 10%. In the 4th branch, the interest rate remains unchanged at 5%. Within the week, she would be able to determine the effects, if any, of interest rates on deposit mobilization. তাহলে ডিপোজিট কি? ইন্টারেস্ট রেট বাড়লে কি হয়? আমরা বেশি বেশি টাকা ব্যাংকে রাখি। ইন্টারেস্ট রেট কমে গেলে কি হয়? আমরা ব্যাংকে কিন্তু টাকা সেভ কম করি, ঠিক কি না? ইন্টারেস্ট রেট কমে গেলে আমরা লোন নেই বেশি, কম হলে ইন্টারেস্ট রেট লোন নেই আমরা বেশি, আর ডিপোজিট করি কম, সেভিং করি কম, লোন নেই বেশি। আর ইন্টারেস্ট রেট বেড়ে গেলে আমরা সেভিং করি বেশি, লোন নেই কম। তো ওই জিনিসটাই দেখবে যে একটা ব্যাংকের মধ্যে 4টা ব্রাঞ্চ, সেম 60 মাইল রেডিয়াসের মধ্যে 4টা ব্রাঞ্চকে ধরলো, 4টা ব্রাঞ্চের মধ্যে তারা ওই যে অ্যাডভার্টাইজমেন্ট করলো যে ইন্টারেস্ট রেটটা এভাবে, একটা ব্রাঞ্চে দিল 9%, একটা ব্রাঞ্চে দিল 8%, আরেকটা ব্রাঞ্চে 10%, আরেকটা ব্রাঞ্চে 4 নাম্বার ব্রাঞ্চে সেমই রাখলো 5%। এটার পরে দেখলো যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং, বুঝতে পারছেন? যে অ্যাকচুয়ালি হাউ ডাজ কাস্টমার রিয়্যাক্ট টু দ্য ডিপোজিট মোবিলাইজেশন, অ্যাকচুয়ালি কী হচ্ছে, আসলেও কি আদৌ কি কোনো এটার মধ্যে কোনো রিলেশনশিপ আছে কিনা, কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপ আছে কিনা। তার মানে আমি যদি ইন্টারেস্ট রেট বাড়াই বা কমাই, এটার সাথে কি আমার ডিপোজিটটা ফ্লাকচুয়েট করে কিনা বা উঠানামাটা করে কিনা, বুঝতে পারছেন? আচ্ছা, তো দ্যাটস ডান। কারণ ওটা কি মানে ইয়াতে ইউনিট অফ অ্যানালাইসিস। এবার দেখেন এই জিনিসগুলো কিন্তু আমরা জাস্ট এমনি দেখে গেছিলাম, আমরা ডিটেলসে ডিসকাস করে নিয়েছি, এখন আমরা ডিটেলসে ডিসকাস করতেছি। এই যে এই 4টা পড়ছিলাম ফার্স্টে, খেয়াল আছে আপনাদের?
এটা জাস্ট আমরা একটু মানে ইয়া করে গেছিলাম, এই যে খেয়াল আছে এই যে এই চারটা পড়ছিলাম আমরা, এটাই এখন আমরা ওই যে ইন্ডিভিজুয়ালস ইউনিট অফ অ্যানালাইসিস আমরা কিন্তু সবগুলো ধরে ধরে ডিফাইন করতেছি। আমরা এই যে দেখেন কি বললাম, এই ফার্স্টের থেকে এই যে এক্সপ্লোরেশন পারপোজ অফ দ্য স্টাডি পড়ছি তাই না, পারপোজ অফ দ্য স্টাডি পড়লাম, এক্সপ্লোরেশন স্টাডি কি, ডেসক্রিপটিভ হাইপোথিসিস টেস্টিং, তারপরে যে কজাল রিলেশনশিপ, কো রিলেশনস অ্যান্ড গ্রুপ ডিফারেন্সেস এটা পড়লাম, তারপরে যে এক্সটেন্ট অফ রিসার্চার ইন্টারফারেন্স এটা এতক্ষণ পড়লাম, স্টাডি সেটিং কন্ট্রিভ নন কন্ট্রিভড পড়লাম তাই না, মেজারমেন্ট অ্যান্ড মেজার্স, অপারেশনাল ডেফিনেশন আমরা পরে যে চ্যাপ্টার 6-এ পড়ছিলাম, খেয়াল আছে অপারেশনালাইজ কীভাবে করতে হয় এটা পড়ছিলাম। এখন আমরা পড়বো ইউনিট অফ অ্যানালাইসিস, এই যে পপুলেশন টু বি স্টাডিড, ওই যে ইন্ডিভিজুয়ালস, ডায়েটস, গ্রুপস। তার মানে এটাই কিন্তু আপনার হোল রিসার্চ প্রসেসটা। আপনি যে রিসার্চ প্রসেসটা করবেন কিভাবে করবেন, ওই যে ফার্স্টে কি আপনার প্রবলেম স্টেটমেন্ট থাকে, প্রবলেম স্টেটমেন্টটা ওই যেটা আপনি ফার্স্ট চ্যাপ্টার 1-এ লিটারেচার রিভিউ করবেন, করার পর আপনার একটা প্রবলেম স্টেটমেন্ট আইডেন্টিফাই করা লাগে, করার পর আপনি রিসার্চ প্রসেসটা কিভাবে করবেন, কি করবেন এই জিনিসটা, আনটিল কিসে পর্যন্ত, ডেটা অ্যানালাইসিস পর্যন্ত। বুঝতেছেন জিনিসটা, রিলেট করতে পারতেছেন? এবার দেখেন ইউনিট অফ অ্যানালাইসিস, the unit of analysis refers to the level of aggregations of the data collected during the subsequent data analysis stage. তাহলে aggregation মানে কি, সামেশন করা, aggregate করা মানে সাম করা, of the data collected during the subsequent data analysis stage. If for instance the problem statement focuses on how to raise the motivational level of employees in general, then we are interested in individual employees in the organization and have to find out what we can do to raise their motivation. তার মানে যদি অর্গানাইজেশনে মানুষজন দেখে যে তারা কিভাবে প্রবলেম স্টেটমেন্টে যে মোটিভেশনাল লেভেল অফ এমপ্লয়িজ কীভাবে বাড়ানো চায়, তো মোটিভেশনাল লেভেল অফ এমপ্লয়িজ বাড়ানোর ওয়েটা তাহলে আমাদের কী করতে হবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়িজকে নিয়ে কাজ করা লাগবে তাই না, যে এক একজনের মোটিভেশনাল লেভেলটা কেমনভাবে কাজ করতেছে। তো তাহলে হেয়ার দ্য ইউনিট অফ অ্যানালাইসিস ইজ দ্য কি, ইন্ডিভিজুয়াল। আমি যদি এমপ্লয়িজের মোটিভেশনাল লেভেল দেখতে চাই তাহলে কি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি নিয়ে আমার কাজ করা লাগবে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি নিয়ে কাজ করা লাগলে তার মানে কি আমার এখানে ইউনিট অফ অ্যানালাইসিস ইজ individual. Got the point? We will be looking at the data gathered from each individual and treating each employee's response as an individual data source. তার মানে ইউনিট অফ অ্যানালাইসিস হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল, একটা করে নিব আমরা তাই না, এটা বুঝলাম। If the researcher is interested in studying two-person interactions, then several two-persons groups also known as dyads will become the unit of analysis. এমনও হইতে পারে যে দুইজন করে একটা গ্রুপের মধ্যে দুইজন করে একজন আরেকজনের সাথে কীভাবে ইন্টারঅ্যাক্ট করতেছে সেটা আমরা দেখতে পারি। তাহলে টু গ্রুপস একটা মানে দুজন মিলে একটা করে গ্রুপ হবে, এরকম আমি ডেটা কালেক্ট করব। তাহলে তখন কী হবে, সেটা হবে ইউনিট অফ অ্যানালাইসিস কী হবে, ডায়াডস হবে। বুঝতে পারছেন? তখন সেটাকে আমি কি বলবো, ডায়াডস। Analysis of husband-wife interactions in families and supervisor-subordinate relationship at the workplace are good examples of dyads as the unit of analysis. যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনশিপ কেমন সেটা একটা ডায়েট তাই না, বিকজ দুজন রিলেটেড। আপনার সাথে আমার রিলেশনশিপ কেমন টিচার অ্যান্ড স্টুডেন্টের সেটা একটা ডায়েট, বিকজ দুজন পার্সন রিলেটেড তাই না, দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ ডায়েট। ইফ দ্য প্রবলেম স্টেটমেন্ট ইজ রিলেটেড টু গ্রুপ এফেক্টিভনেস যদি দেখি, দেন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস উড বি অ্যাট দ্য কি, গ্রুপ লেভেল তাই না। এখন আমি আপনাদেরকে একটা রিসার্চ প্রজেক্ট দিছি তাই না, রিসার্চ, তো ওই রিসার্চ রিপোর্টটা বা রিসার্চ প্রজেক্টটার মধ্যে আমি এখন দেখবো যে প্রত্যেকটা গ্রুপের পারফরমেন্স কেমন। তো 4-5 করে আছে প্রত্যেকটা গ্রুপে। সো ওই জিনিসটা যদি আমি অ্যানালাইসিস করি যে কোন গ্রুপ কতটুকু ভালো করছে, গ্রুপ এফেক্টিভনেস, তাহলে দেন দ্য ইউনিট অফ অ্যানালাইসিস উড বি অ্যাট দ্য কি, গ্রুপ লেভেল, ঠিক কি না। তাহলে ওই জিনিসটা আমার গ্রুপ লেভেলে দেখতে হবে। ইন আদার ওয়ার্ডস, ইভেন দো we may gather relevant data from all of individuals comprising say 6 groups, we would aggregate the individual data into group data so as to see the differences among the 6 groups. তাহলে আমার এমন হতে পারে আমি 6 জনের জন্য আলাদা আলাদা করে নিলাম, সেটাও ঠিক আছে, বাট আপনাদের 5 জন করে গ্রুপ মেম্বার ফর্ম করতে বলছি, ওই গ্রুপের প্রত্যেকজনকে আমি আলাদা আলাদা করে তাদের ডাটাটা নিলাম, বাট একটা গ্রুপ, বাট দ্যাট উইল বি কনসিডার্ড অ্যাজ এ গ্রুপ। পরে ওই 5 জনের ডেটাটা একত্রিত করে উইল বি আ গ্রুপ ডেটা। বুঝতে পারছেন? তখন সেটাকে আমরা বলবো কি, গ্রুপ লেভেল। If we compare different departments in the organization, then the data analysis will be done at the department level. Then it is the individual, the department will be treated as one unit, and comparisons made treating the department as the unit of analysis. তাহলে দেখা গেল আপনি যদি ডিপার্টমেন্ট ওয়াইজ করেন, অ্যান্ড ধরেন iOS এর যদি, তাহলে কি ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আছে, BBA আছে, MBA আছে তাই না, অনেকগুলোই তো আছে, টেক্সটাইল আছে, ইংলিশ আছে, অনেক ডিপার্টমেন্ট আছে।
সো প্রত্যেকটা ডিপার্টমেন্টকে আপনি আলাদা করে ইউনিট অফ অ্যানালাইসিস, তো ডিপার্টমেন্টের মধ্যে আবার লোক আছে, বিভিন্ন ফ্যাকাল্টি মেম্বার্স আছে, তাদেরকে আপনি ধরবেন, তাহলে ওই ডিপার্টমেন্ট ওয়াইজ তখন একটা কী হবে, গ্রুপ লেভেলে হয়ে যাবে, তাই না? কারণ আমি তো ডিপার্টমেন্ট ওয়াইজ করতেছি, বুঝছেন ব্যাপারটা? তো সেটাকে আমি বলবো গ্রুপ লেভেলে। তাহলে কি বলছে, আওয়ার রিসার্চ কোশ্চেন ডিটারমাইন্স দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। তাহলে আপনি যে রিসার্চ কোশ্চেন অ্যাকচুয়ালি কি আপনি একজনকে করতেছেন, একজনকে করে তারটাই শুধু সেপারেটলি কনসিডার করতেছেন, নাকি দুজনের কজ অ্যান্ড এফেক্ট রিলেশনশিপটা দেখতেছেন, নাকি একটা গ্রুপ লেভেল আপনি করতেছেন, বুঝছেন ব্যাপারটা? এক্সাম্পল দেখেন, ইন্ডিভিজুয়ালস অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, আ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার অফ এ ম্যানুফ্যাকচারিং কোম্পানি ওয়ান্টস টু নো হাউ মেনি অফ দ্য স্টাফ উড বি ইন্টারেস্টেড ইন অ্যাটেন্ডিং a 3-day সেমিনার অন মেকিং অ্যাপ্রোপ্রিয়েট ইনভেস্টমেন্ট ডিসিশনস। তাহলে দেখলো একটা চিফ ফাইন্যান্সিয়াল অফিসার একটা কোম্পানির সিএফও দেখতে চাচ্ছে যে 3 দিনের একটা সেমিনার করা হবে, এটা ইন্ডিভিজুয়াল কতজন রাজি আছে। তাহলে একটা গুগল ফর্মস দিয়ে দিলাম, গুগল ফর্মস দেওয়ার পরে ইন্ডিভিজুয়াল আমি রেসপন্সটা কালেক্ট করলাম, তাহলে দেখলাম যে কতজন অ্যাকচুয়ালি এই প্রোগ্রামটাতে ইন্টারেস্টেড। তাহলে সেটা কি হলো, ইউনিট অ্যানালাইসিস, বুঝতে পারছেন? For this purpose, data will have to be collected from individual staff member and the unit of analysis is the individual. তাহলে কি হবে, যে আমি সেক্ষেত্রে ইন্ডিভিজুয়ালি কালেক্ট করলাম, তাহলে আমার ইউনিট অফ অ্যানালাইসিস হবে ইন্ডিভিজুয়াল লেভেলে। ডায়ার্স অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, তাহলে ডায়ার্স কখন হবে দেখেন, এক্সাম্পল কেমন হতে পারে। A human resources manager wants to first identify the number of employees in the three departments of the organizations who are in mentoring relationships and then find out what the jointly perceived benefits that is by both the mentor and the one mentored of such a relationship. আমরা যেটা বললাম যে একটা গ্রুপের কোম্পানির মধ্যে দেখা গেলো একটা মেন্টর অ্যান্ড স্টুডেন্ট, অনেক সময় থাকে না যে তার আন্ডারে একজন কাজ করে, তাকে সে কাজ শিখায়, সে ইন্টার্ন হতে পারে না, ইন্টার্নশিপ যখন করেন, তাহলে ওই ডিপার্টমেন্টে ইন্টার্ন অ্যান্ড ইন্টার্নের যে সুপারভাইজার আছে তাদের মধ্যে কী ধরনের রিলেশনশিপ আছে সেটা হবে ডায়ার্স। আর গ্রুপ লেভেলে কি হতে পারে, a manager wants to see the patterns of usage of the newly installed information system IS by the production, sales and operations personnel. তাহলে ইনফরমেশন সিস্টেমটা যেটা আমি প্রোডাকশনে ইনফরমেশন সিস্টেম যেটা আনলাম, এটা আনার পরে আমি দেখতে চাচ্ছি যে প্রোডাকশনে কী অবস্থায় আছে, সেলসে কী অবস্থায় আছে, অ্যাজ ওয়েল অ্যাজ অপারেশনস পার্সোনাল কে কীভাবে অ্যাকচুয়ালি রিয়াক্ট করতেছে, 3টা ডিপার্টমেন্ট, তাই না? এটা দেখার পরে হেয়ার 3 groups of personnel are involved as add information on the number of times the IS is used, information system is used by each member in each of the 3 groups as well as other relevant issues will be collected and analyzed. আপনারা যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম পড়ছেন না, রাকিব যেটা নেয়, রাইট, MIS। আচ্ছা, তাহলে এই আইএসটা ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এই জিনিসটাকে ইমপ্লিমেন্ট করার পরে কে কীভাবে কতটুকু ইউজ করতেছে এটা দেখার জন্য আমি ডিফারেন্ট ডিপার্টমেন্ট পার্সোনালদের সাথে কী করলাম, বসার পরে তাহলে হোয়াট উইল হ্যাপেন, তাহলে আমি দেখতে পারবো যে দ্য ফাইনাল রিজাল্টস উইল ইন্ডিকেট দ্য মিন ইউসেজ অফ দ্য সিস্টেম পার ডে অর মান্থ ফর ইচ গ্রুপ। তাহলে কে কতটুকু ইউজ করতেছে ওইটা করে কিন্তু আমি প্রত্যেক ডিপার্টমেন্টে কে কতটুকু অ্যাকচুয়ালি বেনিফিটেড হলো বা এই জিনিসটা কতটুকু ইউজ করতেছে আই ক্যান অ্যানালাইজ, রাইট? তাহলে এখানে আসতেছে হিয়ার দ্য ইউনিট অফ অ্যানালাইসিস ইজ দ্য গ্রুপ, তাহলে এখানে ইউনিট অফ অ্যানালাইসিসটা কি হবে, গ্রুপ হবে। এবার আসেন ইন্ডাস্ট্রি অ্যাজ দ্য অ্যানালাইসিস। ইন্ডাস্ট্রি বলতে আপনারা কি বুঝেন? আই ওয়ান্ট টু মেক সামথিং ক্লিয়ার। ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রি, how do you differentiate factory and industry? ফ্যাক্টরি অ্যান্ড ইন্ডাস্ট্রির মধ্যে ডিফারেন্সটা কোথায়? এনি আইডিয়া? ওকে, সো আমি আজকে এক্সপ্লেন করতেছি, এই জিনিসটা কোনো ভুলবেন না, উই মেক দিস মিস্টেক। ফ্যাক্টরি ইজ আ ইন্ডিভিজুয়াল ইউনিট। ফ্যাক্টরি কি? ফ্যাক্টরি ইজ আ, অনেক সময় আমরা ইউজ করি তার তো মিল ইন্ডাস্ট্রি আছে বলি না, মিল ইন্ডাস্ট্রি আছে বলি না। ফ্যাক্টরি কি? ফ্যাক্টরি ইজ আ ইন্ডিভিজুয়াল ইউনিট, ইন্ডিভিজুয়াল ইউনিট। সেটা কি হইতে পারে? আমার হইতে পারে এই যে গার্মেন্টস, অনন্ত জলিলের যে গার্মেন্টস, এই যে, হ্যাঁ কি, এই যে গার্মেন্টস, সেটা কি হইতে পারে? দ্যাটস দ্য
ফ্যাক্টরি, এই যে গার্মেন্টসের ফ্যাক্টরি আশুলিয়াতে যেটা লোকেটেড, অনন্তজলির যেটা, এই যে, তাহলে এটা হচ্ছে একটা ফ্যাক্টরি, সিম্পল অ্যাজ দ্যাট। আর ইন্ডাস্ট্রি কখন হবে? বাংলাদেশে যতগুলো ফ্যাক্টরি আছে গার্মেন্টস রিলেটেড, ওইটাকে আমি বলবো গার্মেন্টস ইন্ডাস্ট্রি। ইন্ডাস্ট্রি ইনক্লুডস অল দ্য ফ্যাক্টরিজ। বুঝতে পারছেন ব্যাপারটা? ইন্ডাস্ট্রি ইনক্লুডস অল দ্য ফ্যাক্টরিজ ইন বাংলাদেশ। ওই রিলেটেড যেটা আর কি গার্মেন্টস ইন্ডাস্ট্রি ইনক্লুডস all the garments factories in Bangladesh. তাহলে আমি বুঝতেছি ইন্ডাস্ট্রির যখন আমি বলবো, ইন্ডাস্ট্রি বলতে বোঝা যাবে যে এই ইন্ডাস্ট্রির মধ্যে যতগুলা ফ্যাক্টরিজ আছে সবগুলা ইনক্লুডেড। আমি যদি এফএমসিজির কথা বলি, শুধু একটা ফ্যাক্টরির কথা বলি, প্রাণের কথা বললে প্রাণ আলাদা, দ্যাটস এ সিঙ্গেল ফ্যাক্টরি। বাট ইন্ডাস্ট্রি যখন বলবো, প্রাণ আসবে, আকিজ আসবে, মানে আকিজ যেটা, সজীব আসবে, স্কোয়ার আসবে, এফএমসিজি যদি বলি, বুঝতে পারছেন? একটা জুসের ফ্যাক্টরি মানে শুধু ইন্ডিভিজুয়াল প্রাণের জুসের ফ্যাক্টরি। আর আমি বলি যদি জুস ইন্ডাস্ট্রি বলে সবগুলা যত আছে, সজীব আছে, প্রাণ আছে, আহমেদ আছে, হ্যাঁ, যতগুলো আছে সবগুলো ইনক্লুডেড হবে। গট দ্য পয়েন্ট? ক্লিয়ার? ভুলবেন আর কখনো ইন্ডাস্ট্রি অ্যান্ড ফ্যাক্টরি। এক্স্যাক্টলি। এবার আসেন ইন্ডাস্ট্রি অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। অ্যান এমপ্লয়মেন্ট সার্ভে স্পেশালিস্ট ওয়ান্টস টু সি দ্য প্রপোর্শন অফ দ্য ওয়ার্ক প্লেস employed by the healthcare, utilities, transportation and manufacturing industries. In the case, the researcher has to aggregate the data relating to each of the sub-units comprised in each of the industries and report the proportions of the workforce employed at the industry level. তাহলে আপনি এখন যদি একটা ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করতে চান, আপনি যদি একটা গার্মেন্টসের রিপোর্ট হয় না, গার্মেন্টসের এমপ্লয়ি ওয়ার্কার কন্ডিশনসের উপরে রানা প্লাজার কথা খেয়াল আছে আপনাদের? কেউ শুনেছেন? ওই যে বিল্ডিং ধসে প্রায় সবাই যে চাপা পড়ে গেছিলো, 10তলা বিল্ডিং ভেঙে অনেক মানুষ মারা গিয়েছিল, খেয়াল আছে আপনাদের? ওয়ার্কার্স, দ্যাট ওয়াজ really a tragic incident in Bangladesh history for the garments workers. মানে মানে জীবন্ত মানুষ লাশ হয়ে গেছে। মানে এমন মানুষ আছে যাদেরকে বের করা যায় না, তারা ওখানে ওই চাপা পড়েই মারা গেছে, মানে জীবিত ছিল কিন্তু মারা গেছে, তাদেরকে ইভ্যাকুয়েট করা যায় নাই। তো তাহলে এখান থেকে এটার পরে কি হইলো যে আমাদের ওয়ার্কার্সদের উপরে নিয়ে এটা কিন্তু একটা হিউজ একটা হইলো যে আমাদের অ্যাকচুয়ালি আমাদের মানে ওয়ার্কিং এনভায়রনমেন্টটা কী অবস্থায় আছে, যে আমাদের গার্মেন্টসের যে শ্রমিকরা আছে তারাও তো মানুষ, তাই না? তারা তো মানে না পশু জানোয়ার পশু না, তো তারা তো মানুষ, তাই না? আমাদের মতো রক্ত মাংসে করা মানুষ। তো তাদের ওয়ার্কিং কন্ডিশন কী অবস্থায় আছে, তারা কীভাবে কাজ করছে, তাদের কি অ্যাডুকেট সেফটি মেজার্স মেনটেন করা হচ্ছে কিনা, এটার পরে কিন্তু হিউজ একটা ইন্টারন্যাশনাল প্রেশার আসলো। ওইটার পরে গার্মেন্টস রিলেটেড যত মানে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে যত ফ্যাক্টরিজ আছে সবগুলা কিন্তু খুবই স্ট্রিক্ট। দেখা গেছে যারা নাকি লেবার সেফটি অ্যান্ড কন্ডিশনস যারা মেনটেন করতেছে না, অ্যাপ্রোপ্রিয়েট তাদেরকে মানে ওয়ার্কিং কন্ডিশনস প্রোভাইড করতেছে না, সেই সব জায়গা থেকে বায়াররা, ইন্টারন্যাশনাল বা ফরেন বায়ার্সরা অর্ডার ক্যান্সেলিং করা শুরু করলো। তাহলে আমাদের গার্মেন্টস ওনারা যারা আছে, যারা ফ্যাক্টরিগুলো চালায়, তারা বাধ্য হয়ে কী করলো যে ওয়ার্কারদের কন্ডিশনটা ইমপ্রুভ করা, ওয়ার্কিং এনভায়রনমেন্ট বা ওয়ার্কিং কন্ডিশনটা ইমপ্রুভ করার চেষ্টা শুরু করলো, তাই না? ওই মিনিমাল স্ট্যান্ডার্ডটা মেনটেন না করলে আপনার এখান থেকে অর্ডার ক্যান্সেল করা হয়ে যাবে, যেটা আগে ছিল না। কারণ বাংলাদেশে মানুষ নেওয়ার ওয়ান অফ দ্য মেইন রিজনস কী ছিল জানেন? চিপ লেবার, কম টাকায় শ্রমিক পাওয়া যায়, এইটাই বাংলাদেশের ওয়ান অফ দ্য মেইন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। খুবই অল্প টাকায় 8,000 টাকা দিয়ে একটা মানুষের কাজ করা যেত, যেটার কারণে মানুষদেরকে তারা গরু ছাগলের মতো ট্রিট করতো। তাদের যে মিনিমাল যে তাদের যে অধিকার অ্যাজ এ এমপ্লয়ি রাইট, সেই জিনিসগুলো তারা মেনটেন করতো না, তাই না? তেমন দেখা যাচ্ছে তাদের ওরকম কোনো সুযোগ সুবিধা নাই, তাদের খুব গিঞ্জি প্লেসে কাজ করতেছে, হ্যাঁ, তাদের ওয়ার্কার কোনো সেফটি নাই, কিছু নাই, এগুলো করে তারা কস্ট কাটিং করতো। বাট পরে এটা যেই হিতে বিপরীত হয়ে গেল, কারণ এইভাবে আপনি একটা হিউম্যান রাইটসের এগেনস্টে, কারণ আপনি তাদের এমপ্লয়ি রাইটসগুলো মেনটেন করতেছেন না, তারা ব্যাড এনভায়রনমেন্টে কাজ করতেছে। সো এইটা করে আপনি মানে ব্র্যান্ডেড স্টাফ করবেন, আর এখানে এটা করার জন্য মানে আপনারা মানে বিহাইন্ড দ্য সিন মানুষের সাথে মানে পশুর মতো আচরণ করা হবে, এটা তো হইতে পারে না। হতে পারে? ইউ আর প্রডিউসিং ব্র্যান্ডেড স্টাফ, জারা, আরমানি, গুচি, হ্যাঁ, লিভাইস, অ্যান্ড এই জিনিসগুলো প্রডিউস করার জন্য আপনি একটা দেশে মানে একটা ডেভেলপিং কান্ট্রির মতো ওখানে মানে ওয়ার্কার্সদের সাথে ইনহিউম্যান আচরণ করবেন, সেটা তো হইতে দেওয়া যেতে পারে না। হইতে দিতে পারে? তো সেই জিনিসটা সবাই রেজ দেয়ার ভয়েস। তখন হইলো প্রত্যেকটা ফ্যাক্টরির জন্য গভর্নমেন্ট ফর্ম দিস বডি, প্রত্যেকটা ওয়ার্কার স্ট্যান্ডার্ড, যে ওয়ার্কারদের যে ওয়ার্কিং কন্ডিশনের যে স্ট্যান্ডার্ডটা আছে, সেই জিনিসটা প্রত্যেকটা ফ্যাক্টরি মেনটেন করতেছে কিনা সেটা ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা ফ্যাক্টরি থেকে চেক করা হয়েছে। করার পরে ইন্ডাস্ট্রি ওয়াইজ একটা রিপোর্ট দেওয়া হয়েছে টু দ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন, WTO না, WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, আর এটা হচ্ছে WTO ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন।
যে অ্যাকচুয়ালি অ্যাজ আ বাংলাদেশের যে রেপুটেশনটা খারাপ হয়ে গেছিলো রানা প্লাজার ইনসিডেন্টের পরে, যে অ্যাকচুয়ালি তারা লেবারদের সাথে অনেক, ডেলি ওয়ার্কারদের সাথে অনেক কি বাজেভাবে ট্রিট করতেছে। সো ওই জিনিসটা প্রত্যেকটা করার পরে যে অ্যাকচুয়ালি তারা ওই সার্টেন স্ট্যান্ডার্ডটা মেনটেন করতেছে কিনা লেবারসদের সাথে, ওই জিনিসটা টোটাল রিপোর্ট নেওয়া হয়েছিল। সো দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। তার মানে ওটা ইন্ডাস্ট্রি ওয়াইজ রিসার্চটা করা হয়েছিল। বুঝতে পারছেন ব্যাপারটা? প্রত্যেকটা ফ্যাক্টরি করার পরে আলটিমেটলি দেখা হয়েছে যে ইন্ডাস্ট্রি সেই জিনিসটা গার্মেন্টস ইন্ডাস্ট্রি মেনটেন করতেছে কিনা। ক্লিয়ার? এইবার আসেন কান্ট্রিজ অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। এবার আসলে কান্ট্রি অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, কান্ট্রিজ অফ দ্য ইউনিট অ্যানালাইসিসের সবচেয়ে বিগেস্ট এক্সাম্পল কোনটা হইতে পারে? লাস্ট দ্য কোভিড সিচুয়েশন, ঠিক কিনা? কান্ট্রিজ অফ দ্য ইউনিট কোভিড সিচুয়েশন আমরা দেখছি না, যে কোন দেশে কোভিডের কী অবস্থায় আছে। ইট অল স্টার্টেড ফ্রম ইটালি, তাই না? ইটালি থেকে শুরু হলো একদম ম্যাসিভ, না সো ইটস অল স্টার্টেড ফ্রম চায়না। চায়নার থেকে স্টার্টেড, তো চায়না দেখা গেলো সব দেশের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল। লেটার অন দেখা গেলো চায়নার থেকে আবার মুভ করলো ইটালিতে, ইউরোপে। ইটালির থেকে ইটালির দেশগুলো খুবই ম্যাসিভ, খুব বাজে অবস্থা হয়ে গেল। তো তখন আমাদের ইউনিট অফ অ্যানালাইসিসটা কী ছিল? কান্ট্রি ওয়াইজ ছিল না, ঠিক কিনা? আমরা তো ওয়ার্ল্ডে দেখতাম যে কোন কান্ট্রিতে কতজন এফেক্টেড, কতজন মারা গেল, কি অবস্থায় আছে। তখন দ্যাট ইজ হোয়াট ইজ আওয়ার কি কান্ট্রিজ অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। বুঝতে পারছেন? দ্য সিএফও, এখানে আরেকটা এক্সাম্পল ইউজ করা হয়েছে। দ্য সিএফও, দ্য চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, সিএফও অফ এ মাল্টিন্যাশনাল কর্পোরেশন wants to know the profits made during the past 5 years by each of the subsidiaries in England, Germany, France and Spain. Say ইউনিলিভারের সিএফও এখন দেখতে চায় যে ইউনিলিভারে তো অনেক জায়গায় ব্রাঞ্চ আছে, তাই না? ঠিক কিনা? ইন্ডিয়াতে আছে, বাংলাদেশে আছে, সিঙ্গাপুরে আছে, মালয়েশিয়াতে আছে ইউনিলিভার, ইউরোপে আছে, ঠিক কিনা? তাহলে প্রত্যেকটা কান্ট্রিজে আমার অপারেশনস কী অবস্থায় আছে, কেমন সেলস আছে, কোন দেশে আমি কতটুকু ভালো করছি, সেটা আমি দেখতে চাইতে পারি না অ্যাজ এ ইউনিলিভার হিসাবে, যে কোন কান্ট্রিতে আমি কী অবস্থায়, আমার ব্যবসা প্রতিষ্ঠান কেমন চলতেছে কোন দেশে। সো দ্যাট উইল বি কনসিডার অ্যাজ দ্য কান্ট্রিজ অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস, ঠিক কিনা? তাহলে এখন আমি দেখা গেলো যে আমি 10 বিলিয়ন একটা ফান্ড পাইলাম। তো ওই 10 বিলিয়নটা আমি যে ইনভেস্ট করবো, ইনভেস্টমেন্ট করার আগে আমাকে দেখতে হবে না যে কোন কান্ট্রির সবচেয়ে বেশি পটেনশিয়াল। তো যেই কান্ট্রিটা আমাকে সবচেয়ে হাইয়েস্ট প্রফিট দেয় সেই কান্ট্রিতেই তো আমি এক্সপ্যান্ড করবো, ঠিক কিনা? যার কাছ থেকে আমি সবচেয়ে বেশি, যেই দেশটা থেকে আমি সবচেয়ে বেশি রিটার্ন পাচ্ছি সেখানেই তো ইনভেস্ট করবো। তো সেই জিনিসটা স্ট্র্যাটেজিক থিঙ্কিং করে দ্যাট উইল বি কনসিডার অ্যাজ মাই কি কান্ট্রি অ্যাজ দ্য ইউনিট অফ অ্যানালাইসিস। বুঝতে পারছেন? তো তাহলে এইবার আসেন টাইম হরাইজন। একটা হচ্ছে ক্রস সেকশনাল, আরেকটা হচ্ছে লঙ্গিটিউডিনাল। ক্রস সেকশনাল কোনটা? Cross-sectional studies. A study can be done in which data are gathered just once, perhaps over a period of days or weeks or months, in order to answer a research question. Cross-sectional হচ্ছে যে আপনি একটা সার্টেন টাইমে হচ্ছে একটা ডেটা ইনফরমেশন কালেক্ট করলেন, হয়তো একটা পিরিয়ড অফ টাইমে, ওই পিরিয়ড অফ টাইমটা আপনি ডেটাটা কালেকশন করার পরে ওই ডেটাটা নিয়ে আপনি রিসার্চ করলেন। দ্যাট ইজ হোয়াট উই কল ক্রস-সেকশনাল স্টাডি। ক্রস-সেকশনাল মানে একটা সার্টেন টাইমে আমি একটা পিরিয়ড অফ টাইমে আমি ডেটাটা কালেক্ট করলাম, হয়তো 1 সপ্তাহ, 1 মাস বা 20 দিন, এরকম ডেটা আমাদের কালেক্ট করার পরে আমি ওই ডেটাটা স্টাডি করলাম। ওই ডেটাটা স্টাডি করার পরে যে রিসার্চটা করবো, সাচ স্টাডিজ কল্ড আর ওয়ান শট অর ক্রস সেকশনাল স্টাডিজ। এইভাবে মনে রাখেন, ক্রস সেকশনাল হচ্ছে ওয়ান শট স্টাডিজ, মানে একবার কালেক্ট করে ওই ডেটাটার উপরেই আমি রিসার্চটা করব। বুঝতে পারছেন? দ্যাট ইজ হোয়াট ইজ কল্ড ক্রস সেকশনাল স্টাডি। তাহলে ক্রস সেকশনাল অলসো কল্ড কি ওয়ান শট স্টাডি, রাইট? এক্সাম্পল, data were collected from stockbrokers between April and June of last year to study their concern in a turbulent stock market. আমাদের স্টক মার্কেটে দেখেন না, স্টক মার্কেটে ধস হয়, জানেন? স্টক মার্কেটে ধস হওয়ার অনেকগুলো কারণ আছে। স্টক মার্কেট নিয়েও কিন্তু, স্টক মার্কেটকে কিন্তু ম্যানিপুলেট করা যায়, জানেন? যাদের ফাইন্যান্স মেজর আছে কারো এখানে? এখনো মেজর নেন নাই, সবাই ফাইন্যান্স নেবেন? মার্কেটিং এর কারা আছেন? হ্যাঁ, কে? না, এটা কোনো কথা হলো নাকি? এখন আপনি যদি কুয়ায় লাভ দেন তো কুয়ায় লাভ দেবে, এটা কিছু হলো? কে? সবাই ফাইন্যান্স নেবেন? আচ্ছা, মার্কেটিং নিলে আর কি আমার সাথে দেখা হবে, ঠিক আছে? মার্কেটিং মেজর নিলে আর কি আমার সাথে দেখা হবে। যাই হোক, হোয়াটএভার। কি বলছিলাম? ও আচ্ছা, ওয়ার উই বি? আচ্ছা, তাহলে ওয়ান শট স্টাডি যেটা বলছে,
যে একটা সার্টেন এপ্রিল থেকে জুন পর্যন্ত আমি একটা ডেটা কালেক্ট করলাম, কালেক্ট করার পরে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি হোয়াট ইজ হ্যাপেনিং টু দ্য স্টক মার্কেট, যে এইভাবে কীভাবে আমার যে স্টকে যারা ট্রেড করে শেয়ার হোল্ডার্সরা আছে, শেয়ার হোল্ডার্সরা কীভাবে অ্যাকচুয়ালি ট্রেড করতেছে, বুঝতে পারছেন? ইন এ টার্বুলেন্ট ডেট। এটা আমি শেষ হয়ে যাবো, আর একটা স্লাইড আছে, আর ব্রেক ওভারলোড নাই, যে আর 2টা স্লাইড আছে, এটা শেষ করলে শেষ। হ্যাঁ, এখন আর ব্রেক নেওয়ার কি আছে? এখন ব্রেক নিলে অনুষ্ঠান আমরা এই যে আর 2টা স্লাইড আছে এরপরে, তাহলে আমাদের চ্যাপ্টার 5 শেষ। তাহলে এক্সাম্পল দেখেন, তাহলে এখানে জিনিসটা হচ্ছে যে আমরা দেখলাম, তো দেখার পরে আমরা ওই যে একটা সার্টেন পিরিয়ডের ডেটা কালেক্ট করছিলাম কি এপ্রিল আর জুনের, এপ্রিল থেকে জুন পর্যন্ত, এপ্রিল মে জুন এই 3 মাসের ডেটাটার উপরে অ্যানালাইসিস করলাম নেক্সট টাইম অফ, সেটাকে আমরা বলতেছি ওয়ান শট অর ক্রস সেকশনাল স্টাডি। আচ্ছা, এবার যদি আসেন যে লঙ্গিটিউডিনাল স্টাডিজ কি, লঙ্গিটিউডিনাল স্টাডিজ লং যেটা হয় যে আপনি একবার ডেটা কালেক্ট করবেন, এখন একবার করলেন, আবার 1 বছর পরে যে আরেকবার তার ডেটা সেম গ্রুপের উপরে আরেকবার ডেটা কালেক্ট করবেন, আবার 1 বছর পরে, মানে একটা লম্বা সময় নিয়ে যে স্টাডিটা আপনি করেন, বুঝতে পারছেন? যেরকম ইন সাম কেসেস হাউএভার দ্য রিসার্চার মাইট ওয়ান্ট টু স্টাডি পিপল অর ফেনোমেনা অ্যাট মোর দেন ওয়ান পয়েন্ট ইন টাইম ইন অর্ডার টু অ্যান্সার দ্য রিসার্চ কোয়েশ্চেন। মোর দেন ওয়ান্স, এরকম কিছু ফেনোমেনা আছে যেটা আপনি মোর দেন ওয়ান্স করতে চান। একটা জেনারেশনের অ্যানালাইসিস করতে হলে আপনার কি করতে হবে? তাকে মোর দেন ওয়ান্স তাকে করতে হবে না? একটা জেনারেশন কি 10 বছর পর আমরা একটা গ্যাপ দিই, একটা জেনারেশন গ্যাপ করতো 10 বছর পর পর হয় সাধারণত, তাই না? তাহলে আপনাদের সাথে ধরেন আমার জেনারেশনের গ্যাপে 10 ইয়ার্সের একটা গ্যাপ আছে। সো আমার জেনারেশনের থিঙ্কিং আর আপনার জেনারেশনের থিঙ্কিংয়ের মধ্যে করতে হলে কি, এখন আপনারা কীভাবে থিঙ্ক করতেছেন, আবার আমার এই যে যখন আপনারা আসবেন তখন কীভাবে থিঙ্কিং করতেছেন, ওই জিনিসটা দেখতে হবে, ঠিক কি না? একটা জেনারেশন অ্যানালাইসিস যদি আমি করি XYZ এরকম আছে না জেনারেশন, তো 10 বছর একটা গ্যাপ থাকে, 80s 90s 200 মানে 2000 যেটা এরকম কিন্তু আছে। তো এই যে জেনারেশন অ্যানালাইসিসটা, যদি এই জেনারেশন অ্যানালাইসিস করা ইম্পর্টেন্ট, কারণ এক এক জেনারেশনের ডিম্যান্ড কিন্তু এক এক রকম থাকে, তাদের জেনারেশন ওয়াইজ কিন্তু তাদের যে প্রোডাক্ট যে চাহিদা সেটাও কিন্তু, আবার আপনাদের সাথে আপনাদের বিগত 10 বছরে যারা আসবে তাদের কিন্তু জেনারেশন একটা গ্যাপ থাকবে না? এখনকার ছোটো বাচ্চার আগে, আমি যখন ছোটো বাচ্চা ছিলাম আমার হাতে কি মোবাইল সেলফোন এই জিনিসের কোনো চাহিদা ছিল? বাট এখন ছোটো বাচ্চাদের কথা চিন্তা করেন, তাদের কিন্তু সবার বাচ্চা হওয়ার পরেই তারা ট্যাব মোবাইল এই জিনিসগুলো পাচ্ছে। তাহলে আমাদের কি 10 বছরের একটা স্টাডি সেটিংয়ে কী করতে হবে? লঙ্গিটিউডিনাল স্টাডি করতে হবে। আমি যদি জেনারেশন অ্যানালাইসিস করতে চাই, তাহলে আমার দেখতে হবে এখন আপনারা কীভাবে রিঅ্যাক্ট করতেছেন, আবার আপনারা যখন আমার এই যে আসবেন তখন আপনারা কীভাবে রিঅ্যাক্ট করতেছেন, রাইট? তখন জিনিসটা আমরা জেনারেশন, তার মানে কি একই গ্রুপ অফ পিপলকে ওভার পয়েন্ট অফ টাইম অ্যাট ডিফারেন্ট টাইমস আপনি অ্যানালাইসিস করতেছেন। ওয়ান্ট টু স্টাডি পিপল অর ফেনোমেনা অ্যাট মোর দেন ওয়ান পয়েন্ট ইন টাইম ইন অর্ডার টু অ্যান্সার দ্য রিসার্চ কোয়েশ্চেন। For instance, the researcher might want to study employees' behavior before after the change in the top management as to know what affects the change accomplished. Before or after management, যেরকম আমরা IUS এর করতে পারি, যে বাড্ডা ক্যাম্পাসে থাকতে কী অবস্থায় ছিল, কী ধরনের স্টুডেন্ট আসতো, কেমন ছিল। হ্যাঁ, বাড্ডা ক্যাম্পাসে আপনার হর্নের জ্বালায় বলে মানুষ টিকতেই পারতো না, মাথা ব্যথা হয়ে যেত, মানে বাড্ডা দিয়ে আসা যায়। আর ওখানের সাথে কম্পেয়ার করে এখন আপনি নতুন ম্যানেজমেন্টের আন্ডারে বনানীতে কী অবস্থায় আছে, রাইট? এর মধ্যে দেখা গেল বাড্ডা ক্যাম্পাসে থাকলে আপনারা অনেকেই জয়েন করতেন না, ক্যাম্পাসে দেখে হইতে পারে। তো ওইটা একটা টপ ম্যানেজমেন্ট আগে এবং পরে সেম গ্রুপ অফ পিপল কীভাবে রিঅ্যাক্ট করতেছে টপ ম্যানেজমেন্ট চেঞ্জ হওয়ার পরে, সেই জিনিসটা দেখার। হয়তো আমিও জয়েন করতাম না, বাড্ডা ক্যাম্পাস হইলে এরকমভাবে হলে আমিও, কারণ এনভায়রনমেন্ট ম্যাটার্স, রাইট? For instance, the researcher might want to study employees' behavior before এটা বললাম here, because data are gathered at 2 different points in time. The study is not cross-sectional or one-shot kind, but it is carried longitudinally across a period of time. তার মানে কি একবারে কিন্তু ওয়ান শট স্টাডি করা হচ্ছে না, করা হচ্ছে ক্রস সেকশনালের মতো। এটা কি হচ্ছে, ডিফারেন্ট পয়েন্টস অফ টাইমে সেম গ্রুপ অফ পিপলকে আমরা অ্যানালাইসিস করতেছি, রাইট? সো দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড লঙ্গিটিউডিনাল, ওভার ডিফারেন্ট পিরিয়ড অফ টাইম, অ্যাক্রস আ পিরিয়ড অফ টাইম, একটা পিরিয়ড অফ টাইমের মধ্যে জিনিসটা অ্যানালাইসিস করা হচ্ছে অ্যাট ডিফারেন্ট টাইমস। বুঝছেন ক্রস সেকশনাল অ্যান্ড লঙ্গিটিউডিনালের মধ্যে ডিফারেন্স? ক্রস সেকশনাল হচ্ছে অ্যাট আ ওয়ান টাইম, ওয়ান শর্ট স্টাডি, আর ক্রস সেকশনালটা হচ্ছে অ্যাট ডিফারেন্ট পয়েন্টস অফ টাইম। এক্সাম্পল, a marketing manager is interested in tracing the pattern of sales of a particular product in 4 different regions of the country on a quarterly basis for the next 2 years. Since data are collected several times to answer the same issue, tracing pattern of sales, the study falls under the longitudinal category. তার মানে এটা বলতেছে যে since data are collected several times to answer the same issue,
হ্যাঁ, answer the same issue tracing patterns of sales, the study falls under the longitudinal category. বুঝতে পারছেন? তার মানে সেম রোগকে আমরা ডিফারেন্ট পয়েন্টস অফ টাইমে যখন ইয়া করতেছি সেটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য সেটা হচ্ছে লংগিটিউডিনাল স্টাডি। লংগিটিউডিনাল স্টাডিজ টেক মোর টাইম অ্যান্ড এফোর্টস অ্যান্ড কস্ট মোর দ্যান ক্রস সেকশনাল স্টাডিজ। কারণ স্বাভাবিক অনেক সময় নিয়ে যখন যে জিনিসটা করবেন আর বারবার করবেন একই জিনিস সেম গ্রুপ অফ পিপল অ্যাট ডিফারেন্ট টাইমস, তাহলে কি খরচ তো বেশি হবেই, সো মোর কস্টলি হয় অ্যান্ড টেক্স মোর টাইমস। However, well-planned longitudinal studies could, among other things, help to identify cause and effect relationships. তাহলে well-planned যদি longitudinal studies হয় তাহলে কি হবে, better results provide করতে হেল্প করবে। So that is the end of your chapter 5. Okay, তাহলে আমরা chapter 3 part 2 কমপ্লিট করলাম, chapter 4 কমপ্লিট করলাম, 5 কমপ্লিট করলাম, 6 অলরেডি ডান। তাহলে এখন আমাদের রিমেনিং আছে শুধু কোনটা, 8। তো এইটা আমাদের স্লাইড আছে অ্যারাউন্ড 32টার মতো, ঠিক আছে? কি ওরে বাবা, এখানে আমরা দেখবো যে ডেটা কালেকশন মেথডস কীভাবে। সো ডেটা কালেকশনসের মধ্যে যে সোর্সেস অফ ডেটা, প্রাইমারি অফ সোর্সেস অফ ডেটা, হ্যাঁ দিয়ে দিয়েছি আমি সব, ফাইনালে যা আছে সব দিয়ে দিছি। চ্যাপ্টার 3 পার্ট 2, 4, 5, 6, এখন খালি 8টা বাকি। 8টা আমরা নেক্সট সপ্তাহে 2টা ক্লাস পাবো। কবে 29, না সরি 2 আর কত জানি, 2 আর 5 মনে হয় ক্লাস পাচ্ছি, রাইট? না দাঁড়ান, তাহলে স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক প্যানেলস, আননোন রিসিভ মেটার্স, সেকেন্ডারি মেজার্স, ডেটা কালেকশন মেথডস, স্ট্রাকচারাল ইন্টারভিউস, ট্রেনিং ইন্টারভিউস, টিপস কীভাবে, দ্য কোয়েশ্চেনিং টেকনিক, ক্ল্যারিফাইং ইস্যুস, ফেস টু ফেস টেলিফোন ইন্টারভিউস, ডেটা কালেকশন মেথডসটা আমরা দেখবো নেক্সট ক্লাসে, রাইট? যে কীভাবে ডেটা কালেকশন করা যায়। এই দেখেন ডেটা কালেকশন মেথডসের একটা ওয়ে আছে কীভাবে, অবজারভেশন, কোয়েশ্চেনার, ইন্টারভিউ, প্রিন্সিপালস অফ মেজার, প্রিন্সিপালস অফ ওয়ার্ডিং, গাইডলাইন্স ফর কোয়েশ্চেনার ডিজাইন, কীভাবে আমরা ডেটা কালেক্ট করতে পারি, লোডেড কোয়েশ্চেন, সোশ্যাল ডিজায়াবিলিটি, এই সবগুলো আমরা নেক্সট 2 ক্লাসে ইনশাল্লাহ, আমাদের 2টা ক্লাস মনে হচ্ছে লাগবে। সো উই উইল ট্রাই টু ফিনিশ। যদি আমাদের 2টা ক্লাসে শেষ হয়ে যায়, লেট মি ফিনিশ, 2টা ক্লাসে শেষ হয়ে যাওয়ার পরে আমরা হয়তো ধরেন নেক্সট ক্লাসটা তো পুরোটাই লাগবে ফর শিওর, নো ডাউট অ্যাবাউট ইট। তারপরে ক্লাসে যদি হাফ শেষ হয়ে যায় আমরা ট্রাই করবো রিভিউ ক্লাসটা ওদিনই করে ফেলার জন্য, কাজ যেহেতু আমাদের পরের ক্লাসে। আর যদি আমরা শেষ না করতে পারি তাহলে প্রেজেন্টেশনের পরে আমরা রিভিউ ক্লাসটা নিয়ে নিব, মানে ওদিন আমাদের প্রেজেন্টেশন হবে আর রিভিউ হবে। আর 13 তারিখে আপনারা সবাই আমাকে রিপোর্ট জমা দিবেন। কারেক্ট? ক্লিয়ার? উই আর গুড। এই সোমবারে হচ্ছে আপনাদের ক্লাস টেস্ট। হ্যাঁ এবার বলেন ফার্স্ট। ইয়েস।